আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আমাদের রাত্রের ডিনার যা তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একটুখানি ইলিশ মাছ রান্না করব, সামান্য একটু দই ইলিশ দই ইলিশ রান্না করব। আর হলো শাপলার ডাঁটা দিয়ে ছোট কুচো চিংড়ি ঠিক না, তার চেয়ে আর একটু বড় বা কুচো চিংড়িও বলা যায়। আমরা সিরাজগঞ্জের মানুষ, আমরা বলি ইচা। ছোট ছোট মাছকে, ছোট চিংড়ি মাছকে আমরা ইচা মাছ বলি। অন্য আপনারা কি কি বলেন আমি জানি না। তো আমি এটা ইলিশ মাছের মশলাটা হাতে মেখে নিচ্ছি। অনেক সময় একটু সামান্য একটু রসুন দিলাম, একটু হলুদ, মরিচ, লবণ, সরিষার তেল। আর যেহেতু দই ইলিশ, আমি দইটা যদি ফেটে যায় সেই জন্য আমি আগে থেকেই একটুখানি ফেটিয়ে রেখেছি। এটা সাদা দই। সাদা দই আমি পুরাটুকু দিব না। কে রে ময়না পাখি, ভিতরে আসবা? আসো। তোমার কি এমন দেখা যাচ্ছে কেন? আচ্ছা, কাঁচামরিচটা আমি যেহেতু মানে হাতে মাখবো, তো কাঁচামরিচটা পরে দিব, হাত জলে। থাক, ভিতরেই থাক। পৃথিবীর সবচেয়ে সহজ রান্না হলো ইলিশ মাছ রান্না, কিন্তু মনে রাখতে হবে যে মশলা খুব কম দিতে হবে। অবশ্যই এটা ধোয়া ইলিশ। আমি যে ইলিশ মাছ কাটতে পারি সেটা আমি 2বার দেখিয়েছি, আর দেখাতে রাজি না। কাঁচামরিচ দিয়ে দেই। আর আরেকটা হলো আস্ত পেঁয়াজ দিব। এই পেঁয়াজের মধ্যে মাছের সুগন্ধ, স্বাদ সব কিছু ঢুকবে, আবার একটা আলাদা স্বাদও ঢুকবে। তো এটা আসলে অনেক পুরনো দিনের রান্না। এটা আমার দাদিমা করতেন। উনি জলপাইগুড়িতে থাকতেন। ওখানকার কার কাছ থেকে জলপাইগুড়ি জলপাইগুড়ির মানে কোন জমিদারের স্ত্রীর কাছ থেকে শিখেছিলেন আমার দাদা ভাই। ওই জমিদারের ছেলে মেয়েদের মানে পড়াতেন। উনি তো ওখানকার স্কুলের টিচার ছিলেন, আবার জমিদারের ছেলে মেয়েদের প্রাইভেট পড়াতেন। ওখান থেকে দাদিমা এটা শিখেছিলেন, এই যে লিচুর মতো পেঁয়াজ। আমার ইলিশ মাছটা এখানে বসানো হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই, এটা শুধু জাল হবে। এবার আমি ওই আরেকটা চুলায় শাপলা বসাবো। শাপলা খুব একটা খাই না, তারপরেও একজন এসে দিয়ে গেল, তো মনে হলো যে ঠিক আছে রান্না করি। আমার অনলাইন স্কুলের ছাত্রী টুনটুন, ও অনেক কিছু একদম এই যে কলা গাছের ভাড়ালি বা কান্দাল, তারপরে আমড়া, তারপরে টাঙ্গাইলের মিষ্টি, অনেক কিছু দিয়ে গেছে। তার সাথে এই যে শাপলার ডাটা নির্দিষ্ট করে কাটা, সেটা বাছলাম। বেছে এখানে ধুয়ে রেডি করা আছে। আর চিংড়ি মাছ, এটা শাপলাতে আসলে খুব কম কম মশলা দিয়ে রান্না করব। আমি এটা হচ্ছে সর্ষের তেল দিয়ে বসাই।
আমি না যতবারই আমরা খুব শাপলা কম খাই, বলা যায় একদমই খাই না, কিন্তু যতবারই খেয়েছি সবসময় শাপলার সাথে শাপলার ফুল ছিল। কিন্তু খুব দুঃখের বিষয়, আমি এই একটা মাত্র ফুলের গোড়াটা ছাড়া আর কিচ্ছু পাই নাই। তা আমরা ছোটবেলায় যেটা করতাম সেটা হলো শাপলা ফুলের, আমি জানি না আপনারা কারা কারা করেছেন, এরকম করে মালা গাঁথতাম। এইটুকু দেখানোর জন্য আমি চুলাটা বন্ধ করি, গল্প করি, পেঁয়াজ পুড়ে গেলে গল্প করা বের হবে। এরকম করে খুবই মজার। এটা এই জিনিসটা করে একদম মালা গেঁথে গলায় পরতাম, হাতে পরতাম, তারপরে মাথায় পরতাম। আহা শৈশব! সত্যি সত্যি আমি আমার শৈশবের জন্য খুবই গর্বিত যে আমি শহরে বড় হয়েছি, কিন্তু গ্রামের বাড়ির নিবিড় যে একটা গ্রাম্য জীবন সেটাও আমি পেয়েছি। এই যে আমার শাপলার মালা, এরকম এখানে একটা ফুল থাকলে খুব ভালো হতো না? ফুলটা নাই, এখানে যে টিকলি। যাই হোক, এই শাপলাটা আমি খুব কম মশলা দিয়ে রান্না করব। আমার বৌমা বলেন যে ও তারা আর কি শাপলাটা এটার সাথে একটু নারিকেল নারিকেল বাটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে শাপলা নারিকেল বাটা দিয়ে রান্না করে। আমি একটা নারিকেল কুড়িয়ে ফ্রিজে রাখলাম। অনেক সময় নারিকেলটা আমি আগে ভাগেই কুড়িয়ে রাখি, তো সেটা কেমন যেন আমি আর খুঁজে পাচ্ছি না। তা এখন এই রাত দুপুরে তো আর নারিকেল আনা যায় না। বললাম আর একদিন আমরা শাপলা নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে তারপরে আমরা দেখব যে নারিকেল বাটা দিয়ে শাপলা রান্না কেমন হয়। একটুখানি না, আমি সবসময় বলার সময় একটুখানি বলি, কিন্তু আসলে তো প্রপার ভাবেই দিতে হয়। নুন ছাড়া প্রপার নুন ছাড়া তো সালুন ভালোই হয় না। একটু কষানো হতে থাকুক, আমি একটুখানি কথা বলি। আমি এই গতকাল না গত পরশু একটা ভিডিও করতে গিয়ে গান গাইলাম। আপনারাই গান শুনতে চান বারবার, তো সেখানে খুব কম মানুষ। তারপরেও আমি কম মানুষ বললেও আমি একটুখানি নোটিস করি আর কি। অনেকে কেউ কেউ বলছে যে আর গলা আর আগের মতো নাই, বা ভালো হয় নাই, আগের মতো ভালো হয়নি। আপনারা কি জিনিসটা একটুখানি মানে নোটিস করতে পারেন যে 7টা বছর একটা শিল্পী যখন গাইতে পারে না তখন তার মনের কি অবস্থা হয়? আমি যে বেঁচে আছি মানসিকভাবে শক্তি নিয়ে, আমার পরিবারের সাথে হাসি খুশি হয়ে বেঁচে আছি, এটাই কি যথেষ্ট নয়? এখন তো আমি কোনো এই 7 বছর আমি কোনো হারমোনিয়াম ছুঁইনি, কোনো রেয়াজ করিনি। কারণ আমি খুবই বিস্মিত ছিলাম যে একটা শিল্পীকে কিভাবে কিভাবে এই এমনভাবে নিষিদ্ধ করা যায় বা মুছে ফেলার চেষ্টা করা যায়। সেখানে আমি আমি যতটুকু হাসি খুশি থাকতে পেরেছি, আমি আপনারা বুকে হাত দিয়ে বলেন যে আপনারা কয়জন এভাবে সাহসের সাথে জীবন পার করতে পারবেন? একটা মানুষের, একটা শিল্পীর শিল্পী জীবনে অনেক বড় একটা ব্যাপার। আবার কেউ কেউ এরকম কথাও বলেন, বেশ অনেক মানুষ বলেন যে শিল্পীদের আসলে কোনো রাজনীতি করা উচিত না। এই কথাটা ভুল না? আমি কি শুধুই বিনোদনকারী? আমি শুধু বিনোদন দিতে এই পৃথিবীতে এসেছি এরকম কিন্তু কোনো কথা না। আমি মানুষের সেবা করতে চাই, এবং অনেক একদম জীবনের প্রথম থেকেই আমার এই অভ্যাসটা পেয়েছি আমার মায়ের কাছে। তো সেখানে আমার যদি মনে হয় যে আমি কোনো একটা বড় প্ল্যাটফর্মে থেকে মানুষের সেবা করব, আমি তো সেই তথাকথিত স্টার বা কিংবদন্তি বা সেলিব্রিটি শিল্পী না। আমি একজন সাধারণ মানুষ,
সাধারণ কণ্ঠশ্রমিক। আমি মানুষের পাশে থাকতে চাই এবং সারা জীবন মানুষের পাশে থেকেই আমার জীবনটা শেষ করতে চাই। আমি বিলাসী জীবন যাপন করলাম আর তারপরে একসময় অমর হয়ে মরে গেলাম বা মরে গিয়ে অমর হলাম, এরকম জীবন আমি চাই না। আমি মানুষের পাশে থাকতে চাই। তো মানুষের পাশে থাকার জন্য এই রাজনৈতিক প্ল্যাটফর্ম অনেক বড় একটা ব্যাপার। এবং কেউ কেউ উচ্চারণ করছেন যে হালুয়া রুটি, হালুয়া রুটির তোয়াক্কা কনক চাপা করে না। কনক চাপা একটা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, সে কখনো চুড়িদারি শিখে নাই। সবাই কিন্তু একরকম না। সব মনে করেন যে অনেক অনেক এই যে আমরা এই এই সময়টাতে দেখলাম যে অনেক মানুষ অনেক ভুল করেছে, কিন্তু তাই বলে কি সবাই, দুই একজন কি আপনারা ভালো মানুষ দেখেন নাই? দেখেছেন, আমরাও দেখেছি। তো সেখানে একজন ভালো মানুষ, মনে করেন আমি ভালো না কিন্তু আমি ভালো হতে চাই, সেই মানুষটাকে আপনারা উৎসাহ দিবেন না? এরকম এরকম ভাবে মানে ডাউন করে দেওয়ার কি অর্থ? কোনো অর্থ নাই। আসল কথা হলো আমাদের যে মানে আমরা মানে দায়িত্বহীনভাবে একটা মন্তব্য করে করে আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। এই অভ্যাস থেকে আপনারা দূরে সরে আসুন। এই অভ্যাসটা ভালো না। মানুষকে আঘাত দিয়ে কথা বলা একদমই ভালো না। যাই হোক, আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আমি আবার আমার রান্নায় ফিরে যাই। আর একটা কথা না বললেই না, আমাদের মানে কি বলবো, মানিকগঞ্জ থেকে বাচ্চা একটা ছেলে, অনিক খান, সে আমাকে অনেকগুলো একদম কাস্ক ভর্তি মাছ দিয়ে গেছে। অনেক রকম পাঁচ মিশালি মাছ, সাভারের বা মানিকগঞ্জের কোনো একটা নদীর মাছ। সেই এই চিংড়ি মাছটা সেখানের মাছ। আমার এত মায়া লেগেছে, সকালবেলা বাচ্চা ছেলেটা এক গাদা মাছ নিয়ে এসে হাজির। আগের আগের রাত্রে আমাকে বলেছে, আপু আমি আপনাকে অনেকদিন থেকে বলতেছে, আপু আমাকে আপনাকে আমি মাছ খাওয়াতে চাই। আমি সে প্লিজ প্লিজ আর না, আমি আমার ঘরে অনেক মাছ আছে। বলে না আমি খাওয়াবই। তখন আমি রাগ করে বলছি আচ্ছা ঠিক আছে খাওয়াইও। ভোরবেলা এসে দেখি, ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি সে মাছ নিয়ে এসে হাজির। এটা আসলে মানুষের ভালোবাসা। এই ভালোবাসার প্রতিদান আমি কখনোই দিতে পারবো না, দেওয়ার আমার ইচ্ছাও নাই। একটুখানি নুন চাকি, একটুখানি নুন লাগবে, একটুখানি না ভালোই অনেকখানি লাগবে, নাকি আবার বেশি হয় আল্লাহ জানে। আর একটু হোক। আমার মাছ হয়ে গেছে। ইলিশ মাছ একটা জাদুকরি মাছ। আমার ধারণা এই জন্যই, জাদুকরি মাছের জন্যই তার অনবদ্য জীবন কাহিনী। সাগরের মাছ কিভাবে মোহনাতে এসে ডিম পাড়তে আসে আর তারপরে ধরা পড়ে। পানিতে যখন থাকে তখন একদম ট্রান্সপারেন্ট থাকে, দেখাই যায় না, কিন্তু আমাদের জেলে ভাইরা খুব টেকনিক করে ইলিশ মাছটা ধরেন। এটা আসলে আমাদের দেশের একটা বিশাল সম্পদ এবং আমরা ইলিশ মাছ নিয়ে গর্ব করতে পারি। যদিও দাম একটুখানি বেশি থাকে সব সময়, আমরা চাই যে আমাদের মনের ইচ্ছা যে আমরা 200 টাকা কেজি ইলিশ মাছ খাবো। তো এই ইচ্ছা করলেই তো আর হয় না ব্যাপারটা। একটা অনেক কিছু এটার সাথে ম্যাটার করে। কারণ জেলেরা যারা মাছ ধরেন তাদেরকেও তো একটা সংসার চালাতে হয়। সব কিছু মিলিয়ে মানে আমি আমি ইচ্ছা করব 200 টাকা কেজি 600 টাকা কেজি ইলিশ মাছ খাবো, এরকম করলেই আসলে জিনিসটা মানে ইচ্ছে পোষণ করলেই সেটা হয় না। তুমি আমার এত বেশি আপন, তুমি আমার এত বেশি
আপন, যাকে ছাড়া বোঝে না কিছু এমন, যাকে ছাড়া বোঝে না কিছু এমন, বেঁচে থাকার জন্যে শুধুই তোমায় প্রয়োজন, বেঁচে থাকার জন্যে শুধুই তোমায় প্রয়োজন। তুমি আমার এত বেশি আপন, তুমি আমার এত বেশি আপন। এক পলকের আড়াল হলে দু চোখ আমার ভাসে জলে, এক পলকের আড়াল হলে দু চোখ আমার ভাসে জলে, থেমে থাকে জীবনের যত আয়োজন, থেমে থাকে জীবনের যত আয়োজন, যাকে ছাড়া বোঝে না কিছু এমন, বেঁচে থাকার জন্যে শুধুই তোমায় প্রয়োজন, বেঁচে থাকার জন্যে শুধুই তোমায় প্রয়োজন। তুমি আমার এত বেশি আপন, তুমি আমার এত বেশি আপন। এই গানের সুরকার যার ঘরে আমি থাকি, সঙ্গীত পরিচালক জনাব মইনুল ইসলাম খান এবং লিখেছিলেন বাকিউল আলম। আমি মন শারিং অ্যালবামে এই গানটা আমি একবার গেয়েছি, আর জনপ্রিয় শিল্পী মনির খান তিনিও একবার গেয়েছেন। তো যাই হোক, এটা মানে আমার খুব ভালো লাগে যে আমার প্রিয় গানের তালিকাগুলো আপনাদের সাথে মিলে যায়। আমাকে একজন খুব বারবার বলেছিলেন মানে গাওয়ার সময় যেন তার নামটা বলি, কিন্তু খুবই দুঃখজনক যে আমি নামটা ভুলে গেছি। যাই হোক ভাইয়া, আমি আপনার জন্য গাইলাম, আপনি মন বেজার করবেন না। এরপরে আবার আরেকটা অনুরোধ করবেন, তখন আমি আপনার নাম বলবো। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে শাপলার সালন, আর ইলিশ মাছ, ইলিশ, দই ইলিশ। দই ইলিশে অনেক সময় হলুদটা দেই না, আমার শাশুড়ি মা দিতেন না, কিন্তু অনেক সময় আমার মনে হয় যে একটুখানি দিলে একটু সাজালাম আর কি, ভালোই দেখা যায়, খারাপ লাগে না। তো যাই হোক, আবারও সেই একই কথা, যেমন রোজ দিন সূর্য ওঠে ঠিক তেমন একই নিয়মে একই ঘ্যান ঘ্যান সবাই ভালো থাকুন, ঘরের খাবার খান এবং সুস্থ থাকুন। সুস্থতা একটা অনেক বড় আল্লাহর দেওয়া নিয়ামত, সেই মানে সেই নিয়ামতটা পাওয়ার জন্য কিন্তু ঘরের খাবার খেতে হবে। দু এক সময় আমরা বাইরে খেতেই পারি, কিন্তু ঘরের খাবার অনেক বেশি স্বাস্থ্যসম্মত। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমার সাথে সবাই এভাবেই পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।